দর্শক, 17 ফেব্রুয়ারি সকাল 10টা জাতীয় সংসদ ভবন। শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা এবং তার মধ্য দিয়ে প্রায় 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনের পর, অথবা সত্যিকার অর্থ বলতে গেলে 2008-এর পর প্রকৃতভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে পড়তে যাচ্ছে বাংলাদেশের দায়িত্ব। নির্বাচিতদের হাতে দেশ এবং শপথ নিচ্ছেন এমপিরা। তার পাশাপাশি একই দিন বিকেল 4টায় নতুন সরকারও গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রায় 20 বছর পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই মন্ত্রিসভা কেমন হবে সেটি নিয়েও কথা বলতে চাই। নতুন সরকারের সামনে পুরনো কি চ্যালেঞ্জ, নতুন কি চ্যালেঞ্জ সেটিও বুঝতে চাই। আপনাকে আমন্ত্রণ 24 ঘন্টায়, প্রেজেন্টেড বাই আকিদ শানসেন। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশ্র। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন ডক্টর আব্দুল্লাল মামুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি স্টাডিজ বিভাগের প্রফেসর। স্যার, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন লক্ষ্মীপুর 3 থেকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি অল্প কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন আশা করছি। আমরা ডক্টর মামুন আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমি বলছিলাম যে কালকে একটি ঐতিহাসিক দিন, 12 ফেব্রুয়ারি নির্বাচন, তার আগে জুলাই গণ অভ্যুত্থান, তার আগে একটা দীর্ঘ সময়ের আন্দোলন সংগ্রাম এবং ভোট নিয়ে নানান ধরনের শঙ্কা, এমনকি ভোটের আগের দিন পর্যন্ত শঙ্কা ছিল। আজকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তার বিদায়ী ভাষণ দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে তার সরকারের এটি শেষ দিন। ফলে সম্ভবত ভোট হবে কিনা, ভোট হলে ক্ষমতা হস্তান্তরের নানান ষড়যন্ত্র তত্ত্ব বাজারে টকশোতে ছিল, সেসবের অবসান হচ্ছে। আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, নতুন সরকারের শপথের প্রস্তুতি বা সবকিছু এখন পর্যন্ত নিয়ে আপনার মূল্যায়ন শুনতে চাই। না, আপনি যেমনটি বললেন, যেটা আসলে অনেক দিন পরে পুনঃসূর্যোদয় বলবো গণতন্ত্রের বাংলাদেশে। এবং যেমনটি আপনি বললেন শুরুতে, যে 3টি নির্বাচন আসলেই কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং চাপিয়ে দেওয়া, কুক্ষিগত করা নির্বাচন ছিল, যেখানে কোনো মানুষের ভোট দেওয়ার সুযোগই ছিল না। আসলে অনেক ধরনের নির্বাচন হচ্ছে, আমি দামি রাতের ভোট, অনেক কথাই আমরা বলি, যেটি সত্যও বটে। তবে আগামীকালের দিনটি একটা মাহেন্দ্রক্ষণ আমাদের জাতির জন্য, যেটাকে আমি বলবো যে সবচেয়ে বড় যে জিনিসটি গুরুত্বপূর্ণ আমি বলে করি, সেটা হচ্ছে আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে ফেরা। এবং আবার যেন 90-এর পরে যেটা আমরা দেখেছিলাম, স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে যে যাত্রাটা আমরা শুরু করেছিলাম, সেটা একটা ফ্যাসিবাদের জন্ম নিয়েছিল পরে 2008-এর নির্বাচনের পরে, এবং আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বোধহয় এটি। এবং কালকে শুধুমাত্র এই সরকারটি নয়, বা যারা এমপি নির্বাচিত হলেন তারা নয়, আমরা দেখতে চাই যে জাতীয়ভাবেই আমরা আর গণতন্ত্রের হরণ দেখতে চাই না। জাতীয়ভাবে আমাদের যে পুনর্যাত্রা শুরু হলো গণতন্ত্রে, এটা যেন অন্যান্য দেশের মতো এটা অনন্তকালের জন্য হয়, সেটা কিন্তু সবচেয়ে বড় দিক আগামীকাল, যে এটা যেন নতুন এই যাত্রা যেন আর কোনোভাবেই থেকে না থাকে। প্রফেসর মামুন, এই দেশে ধরেন আমাদের এই 71 থেকে এখন পর্যন্ত যে বাংলাদেশের সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি আমরা বলি, সেটা হচ্ছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। সেই প্রক্রিয়াটি এই জুলাইয়ের গণ অভ্যুত্থান পরে নানান সংস্কার প্রচেষ্টা, জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক, দলগুলোর অংশগ্রহণ, তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একটা টেকসই ব্যবস্থাপনা কি আসলে করা গেল? না, একটা কিন্তু ব্যবস্থাপনা করা হয়েছিল, এবং 91-এ যে ব্যবস্থাপনাটা সেটাকে আমরা পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের, সেটি তো আসলে তাকে হত্যা করলো এসে আওয়ামী লীগ সরকার অ্যামেন্ডমেন্ট করে। এবং সেটি না হলে আমি কিন্তু এটা নির্দ্বিধায় বলতে পারি যে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়াটা আমরা চালু করেছিলাম, সেটা যদি চালু থাকতো, তাহলে তো আজকে এই মানুষের ভোটের যে অধিকার, সেটিকেও হরণ করা যায় না। তার আগে ধরেন বিচারপতিদের বয়স বাড়ানো, কে হবেন, সেটি নিয়েও আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে সেটিও কাম্য ছিল না, সেটিও কাম্য ছিল না। যে প্রক্রিয়াগুলো নিয়ে কথা হয়েছে, যেভাবে চিন্তা করা হয়েছে, কিন্তু সেটি তো আসলে তাও একটা জায়গায় ছিল, কিন্তু এটা বাতিল করে দেওয়ার কোনো প্রক্রিয়া যায়নি। ওটা না একটা ছোটখাটো সংস্কার বা অ্যাটেম্প বলবো, সেটিকে আমি কোনোভাবেই বলছি না যে খুব অ্যাকসেপ্টেবল, বাট ওটা হয়তো ভিন্ন ধারণা থাকতে পারে, ভিন্ন চিন্তা থাকতে পারে, সেটির থেকে করা হয়েছিল। কিন্তু আপনি একেবারেই যে পথটা আমরা আবিষ্কার করলাম, যেটা কিছু কিছু দেশেও আপনি জানেন যে আমাদেরকে ফলো করা হয়েছে, পার্টিকুলারলি পাকিস্তানের কথা আমি বলছি, তারা কিন্তু ঠিকই ট্রানজিশনটা চালিয়ে যাচ্ছে। এবং হয়তো তারপরে একটা আমরা পুরোপুরি সিস্টেমের দিকে যেতাম, যেখানে সবার মিলে কনসেনসাস তৈরি করে প্রতিষ্ঠানগুলো দাঁড়াতো, তারপরে আমরা যেতাম। কিন্তু এবারে আমি মনে হয় যে এই সুযোগটা আমরা আর হারাতে চাই না। কারণ 90-এর গণ অভ্যুত্থান, এনিভাই যুক্ত হয়েছেন কিন্তু আমি জানি না, 90-এর গণ অভ্যুত্থানে ওনারা নেতৃত্ব দিয়েছেন এবং তারপরে দেশকে তুলেছিলেন গণতন্ত্রের ধারায়। কিন্তু এবারে আমরা যেটা দেখলাম, 1400 মানুষকে জীবন দিতে হয়েছে, হাজার হাজার মানুষের অঙ্গহানি ঘটেছে, অন্ধত্ব বরণ ঘটেছে। এবং জাতি হিসেবে কি আমরা বারবারই এটা করব? সেজন্যই আমরা কিন্তু জুলাই সনদের
যে বাস্তবায়নটা সেটা আমরা দেখতে চাই। এখানে একটা কথা আমার মনে হয় যে একটু বলা ভালো, যে এক ধরনের যেটা বললেন টকশো উপকরণ, যে আদৌ যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি শপথটা সেটা হবে কিনা এটা নিয়ে একটা ছোটখাটো একটা দ্বিধা তৈরি হয়েছে বা একটু উত্তেজনাও বলবো আমি। যেমন টকশোতে আজকে ধারণা যে এটা গুরুত্ব হবে সব টকশোতে, কিন্তু মানে এটা কিন্তু ঠিক যে হ্যাঁ না ভোটটা একটা নৈতিক জায়গাতেই আমি মনে করি সীমাবদ্ধ, কিন্তু সাংবিধানিক জায়গায় কিন্তু যে রাজনৈতিক দলটি এখন সরকার গঠন করছে, এবং আমিও মনে করি এই এমপিদের একটা রাইট রয়েছে ডিবেট করার বা কথা বলার। আর দ্বিতীয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, বিএনপি কিন্তু একটা একেবারে খুব স্বচ্ছ স্ট্যান্ড নিয়েছে যে আমি আমার 31 দফা দিয়েছি। আসলেই দল হিসাবে বিএনপি প্রথম সংস্কার প্রস্তাব হাজির করেছিল, এবং যে কোটা নিয়ে আমরা এত কথা বলি এটা বিএনপি চেয়ারপারসনই আমরা জানি যে 2014 সালে উনি লন্ডনে একটা বক্তৃতায় এই কোটা নিয়ে প্রথম বলেছিলেন যে কমিয়ে 5%-এ আনতে হবে। একইভাবে আপনি যদি ঐক্যমত্য কমিশনের প্রত্যেকটা ডায়ালগ ফলো করেন প্রত্যেক দিনের, বিএনপি কিন্তু খুব স্বচ্ছ করে বলেছে যে আমরা ক্ষমতায় গেলে আমরা এইভাবে আমরা আমাদের যে সংস্কার পরিকল্পনা সেটা বাস্তবায়ন করবো। আপনি যদি মোটা দাগে বিএনপির পরিকল্পনাটা দেখেন, সেই সংস্কার ধরেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিষয়, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা বিষয়, আর্টিকেল 70, দিস আর দি মেজর ইস্যুস, বা কমিশনগুলোতে রিপ্রেজেন্টেশন, স্পিকার, প্রধানমন্ত্রীর মেয়াদ। মানে হচ্ছে কি আমরা কেন জানি এই 15-16 মাস ধরে, প্রায় 14 মাস বোধহয়, ঐক্যমত্য কমিশনের যে আলাপ আলোচনাটাকে তাকে টেনে এমন বেশি করেছি। এইটা আসলে একটা ইনস্টিটিউশনাল যে ক্যাপাসিটি বা একটা সংসদের যে ক্যাপাসিটি বা জাতি হিসেবে আমাদের গণতন্ত্রের যে ক্যাপাসিটি, তার বাইরে চলে গেল কিনা এই প্রশ্নটা কিন্তু আমরা সবসময় রেখেছিলাম। এবং এখন যেহেতু 2/3 মেজরিটিতে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, তারা তো নোট অফ ডিসেন্টগুলো ক্লিয়ারলি দিয়েছে এবং জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে। আমি দুইভাবে জিনিসটাকে দেখি। একটা হচ্ছে যে আজকে একটা বক্তব্য দেখলাম একটি দলের প্রধান থেকে, যে যেহেতু হ্যাঁ এর পক্ষে রায় এসেছে তার অর্থ হচ্ছে যে সমস্ত কিছু বাস্তবায়ন করতে হবে, কিন্তু এইটা তো জেনেই বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল এবং তারা বলছে আমি এইভাবে করবো। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে স্টেপ বাই স্টেপ না হয়ে আমরা যদি খুব উচ্চাভিলাষী একটা প্রক্রিয়ার মধ্যে যাই এবং সেটা নিয়ে আবার সমস্যা তৈরি হয়, তাহলে কিন্তু সেটা আবার পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য খুব দুঃখজনক। আপনাকে একটু থামাই, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, লক্ষ্মীপুর 3 থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির যুগ্ম মহাসচিব। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, আপনাকে স্বাগত এবং অভিনন্দন আপনার বিজয়ের জন্য। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ। জি, শহীদউদ্দিন চৌধুরী নিয়ে আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা কথা বলছিলাম একটা দীর্ঘ সময় পর কালকে একটি মাহেন্দ্রক্ষণ, সেই মাহেন্দ্রক্ষণটির জন্য অপেক্ষা করছে দেশের মানুষ। আপনারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তারপরে প্রায় 20 বছর পরে বিএনপি নেতৃত্বাধীন একটি সরকার আসবে দেশে এবং বিপুল ম্যান্ডেট নিয়ে, এখনো 3টি আসনে নির্বাচন বাকি, 212 আসন নিয়ে। ফলে নির্বাচিত একটি সরকারের হাতে বাংলাদেশ ফেরত যাচ্ছে। এই মুহূর্তটা নিয়ে আপনি কি বলবেন? আপনি ছাত্র জীবন থেকে রাজনীতি করেন, আপনার দীর্ঘ সংগ্রামের ইতিহাসের কথা প্রফেসর মামুন একটু আগে বলছিলেন। জি, ধন্যবাদ। আমি প্রফেসর মামুনের কথাও শুনছিলাম। তা আমি সর্বপ্রথম দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের দায়িত্বটা আমি মনে করছি খুব কঠিন এই মুহূর্তে দেশের জন্য, এবং এটা একটা আমানত। এই আমানত রক্ষা করেই আমাদেরকে চলতে হবে। আর যেহেতু বিগত দিনগুলোতে যে সরকার ছিলেন, নির্বাচিত সরকার ছিলেন না থাকার কারণে নানাবিধ সমস্যা, এই সমস্যাগুলো তো আমাদেরকে এখন থেকেই মোকাবিলা করতে হচ্ছে। আমরা গত 15, 16, 17 মাস যে পরিস্থিতি নির্বাচিত, আমরা সম্ভবত শহীদউদ্দিন চৌধুরী অ্যানির সংযোগটি সাময়িকভাবে হারিয়েছি। উনি কি আমাদের সঙ্গে কানেক্টেড আছেন? জি, এখন আছি। জি, আমরা গত 15, 17 মাস ইন্টেরিয়র গভর্নমেন্ট যে নির্বাচনী পরিবেশটা তৈরি করেছেন, সেটা নির্বাচন কেন্দ্রিক। আমরা খুব বেশি ইন্টেরিয়র গভর্নমেন্ট নির্বাচন প্রক্রিয়া নিয়ে ব্যস্ত ছিলেন, পাশাপাশি দেশে যে কিছু সংস্কার এবং আমাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে মোটামুটি একটা সুন্দর নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে আমরা যে আসনগুলো পেয়েছি, এখন যে দায়িত্বটুকু আমরা নিব আগামীকাল ইনশাল্লাহ, দেশে একটা নির্বাচিত সরকারের সাংবিধানিক নিয়ম অনুযায়ী, সেটা আগামীকালকে আমরা ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকে এটা সম্পন্ন করবেন এবং পার্লামেন্ট পার্টিতে সেই আলোচনা হবে এবং শপথ নেওয়ার মাধ্যমে।
তা আমি মনে করছি যে আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি অত্যন্ত দায়িত্বশীল এবং তিনি একটা দেশপ্রেমিক সরকার হিসেবে এই দেশের মানুষের পাশে থেকে কাজ করবেন এবং আমরা সম্পূর্ণভাবে সবাই মিলে তাকে কিভাবে সহযোগিতা করার জন্যই চেষ্টা করছি এবং করব, সেই দিকটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি শহীদুদ্দিন দিচ্ছি। চৌধুরী, এনি কারণ স্বাভাবিক অনেকগুলা প্রক্রিয়ায় কালকে চ্যালেঞ্জ আমাদের সামনে আছে। কালকে আমরা দুটি শপথের কথা জানি। একটি শপথ হচ্ছে সংসদ সদস্যদের জন্য, সেটি সকালে হওয়ার কথা। আরেকটি হচ্ছে সরকার প্রধান হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পরে তার ক্যাবিনেটের শপথ, সেটি বিকেলে হওয়ার কথা। কিন্তু আমরা দেখলাম যে প্রফেসর আলী রিয়াজ, যিনি জাতীয় ঐক্যমত্য কমিশনেরও অন্যতম প্রধান সহসভাপতি ছিলেন, তিনি বলছেন যে এমপিরা দুটি শপথ নেবেন এবং মানতে হবে জুলাই সনদ। জুলাই সনদ মানা নিয়ে সম্ভবত কোনো বিতর্ক নাই। আপনারা কি আসলে দুটি শপথ নিচ্ছেন এমপি হিসাবে, নাকি একটি শপথ নিচ্ছেন? আপনার নেতা জনাব সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলছেন যে যদি এটা কনস্টিটিউশনে ধারণ করা হয়, এই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের ৩য় তফসিলে ফর্ম হয়, কে শপথ পড়াবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয়ের পরে হলে হতে পারে। ফলে এই বিষয়টাকে নিয়ে বিএনপি এখনো দ্বিধান্বিত, নাকি এটির দরকার নাই আসলে? না, এখানে দ্বিধান্বিত হওয়ার কোনো কিছুই নাই। দেখেন, একটা হা ভোট হয়েছে, না ভোট হয়েছে, হা ভোট জয়যুক্ত হয়েছে। জি, নোট অফ ডিসেন্ট আছে একদিন। তো তাহলে সবকিছু মিলিয়ে এটা পার্লামেন্টে পরবর্তী যে অধিবেশন, পার্লামেন্ট আলোচনার পরেই বাকি কার্যক্রম সাংবিধানিকভাবে হওয়াটাইকে আমি যৌক্তিক মনে করছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডক্টর মারুফ মল্লিক, তিনি রাজনৈতিক বিশ্লেষক, এবং ডক্টর আব্দুল আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শহীদুদ্দিন চৌধুরী, নিয়ে আপনাকে যে প্রশ্নে ছিলাম সেটি হচ্ছে যে একটি শপথ না দুটি শপথ, এটি নিয়ে খানিকটা বিভ্রান্তি তৈরি হলো কিনা, এবং সেক্ষেত্রে আসলে দলের বা আপনাদের অবস্থানটা যদি একটু পরিষ্কার করেন। দেখুন, শপথ তো দুইটা। একটা হলো সংসদ সদস্য হিসাবে একটা শপথ সকাল 10টায় অনুষ্ঠিত হবে। এটা আমাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী যে সংসদ ভবনের নিচতলায় সেটা শপথ কক্ষ আছেন, সেখানে শপথ হবে সংসদ সদস্য। এবং এর পরবর্তীতে আমরা যারা নির্বাচিত সংসদ সদস্য, আমরা আপনার সেখানে আমাদের পার্লামেন্টারি পার্টির যে হাউস আছে, রুম আছে, সেখানে চলে যাব। সেখানে গেলে আমরা সংসদ নেতা, আমরা সবাই মিলে আলোচনার মাধ্যমেই সেখানে সংসদ নেতা নির্বাচিত হবেন। এরপর একটা ব্রেক আসবে। এই ব্রেকের পরে যেটা আসবে সেটা হলো বিকেল 4টায়, সেটা হলো মন্ত্রী পরিষদের শপথ। সুতরাং শপথ তো দুটা হচ্ছে না, এমপি হিসেবে কি দুটি শপথ নিতে হবে কিনা, বিশেষ করে গণভোটের কারণে, যেটি নিয়ে সালাউদ্দিন সাহেব অনেকগুলা যদি কিন্তুর কথা বলেছেন, আপনার দলের স্থায়ী কমিটির সদস্য। না, সেটা তো হওয়ার কোনো সুযোগ নাই। উইদাউট পার্লামেন্ট আপনার যে হা ভোটটা হয়েছে সেটা তো পার্লামেন্টে আসার পর পার্লামেন্টে এটা আরেকটা আলোচনার ব্যাপার আছে এবং সেখানে একটা বিল পাস হবে। এরপরেই তো আমি যতটুকু জানি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, সুতরাং আমার মনে হয় ওই পার্লামেন্টের পরেই সেই সিদ্ধান্তটা আসবে। জি, আরেকটা কালকে যে জিনিস দুটা হওয়ার সুযোগ তো আমি দেখি না। জি, শহীদুদ্দিন চৌধুরী, আরেকটা জিনিস আপনি বলবেন কিনা, আপনি আগের পর্বে একটু বলছিলেন একটা কঠিন সময়ে বিএনপি 20 বছর পরে দলের দায়িত্ব নিতে যাচ্ছে, ফলে সেই সময়টা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, বৈশ্বিকভাবে একটা কঠিন সময়। এবং একটু আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি তার সরকারের সফলতার কথা তুলে ধরেছেন, কিন্তু আগামীর পথ চলাটা যে ভয়ঙ্কর রকমের চ্যালেঞ্জের, সেইটা আপনার উপলব্ধি করছেন কিনা? আপনারা যেদিন শপথ নেবেন এমপি হিসাবে, অথবা তারেক রহমান যে মন্ত্রিসভা গঠন করবে তার একদিন পরে রোজাই বাংলাদেশের বাস্তবতায় বেশ কিছু নতুন চ্যালেঞ্জ তৈরি হয়। সেটা বাজারের কিছু দ্রব্যর ক্ষেত্রে, রোজায় গণপরিবহনের ক্ষেত্রে, ঈদের একটা ছুটি ম্যানেজমেন্ট, সেই ধরনের প্রস্তুতি বিএনপির আগে থেকে আছে কিনা? দেখুন, এটা তো চ্যালেঞ্জ যে কঠিন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যেহেতু চলমান যে গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন যে সরকার, ওনারা ইলেকশনটাকে টার্গেট করেই কিন্তু সরকার পরিচালনা করেছেন।
এবং সরকার পরিচালনা করার ক্ষেত্রে এখানে সংস্কার বা আনুষঙ্গিক রুটিন ওয়ার্কে আমি বলবো সেই কাজটার প্রতি বিশেষ নজর ছিল। এখন যে চ্যালেঞ্জটা নিয়ে আমরা কালকে থেকে যে সরকারটা চালাবো, এই দায়িত্বটা এত কঠিন, কারণ এখানে একটা বিশেষ অর্থনীতির ব্যাপার আছে এবং আইন শৃঙ্খলার ব্যাপার আছে। পাশাপাশি আপনি যেটা বললেন যে রোজার মাস, এই রোজার মাসটা দ্রব্যমূল্যর কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায় সেটা একটা বড় চ্যালেঞ্জ। তা আমার মনে হয় এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমি শুধু এটাই দেশবাসীর উদ্দেশ্যে বলার চেষ্টা করব যে আমরা একটু ধৈর্য আমাদেরকে ধরতে হবে। তবে আমাদের এই গভর্নমেন্ট আমি মনে করছি সম্পূর্ণভাবে জনগণের পাশে থেকে একটা দেশপ্রেমিক সরকার হিসাবে কাজ করবেন। কোনোভাবেই দুর্নীতি সেখানে কেউ সুযোগ নেবে, আমরা সেখানে খুব শক্ত হাতে এই ভূমিকা পালন করব তারেক রহমানের নেতৃত্বে। পাশাপাশি আইন শৃঙ্খলার যে একটা বিশেষ ব্যাপার আছে, আইন শৃঙ্খলা কোনোভাবেই যেন অবনতি না হয় সেই দিকে আমাদের সবচেয়ে বেশি নজর থাকবে এবং এটাকে কন্ট্রোল করে পাশাপাশি বিরোধী দলে যারা আছেন তাদের সঙ্গে ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আলোচনা করেছেন, বসেছেন এবং সবার সহযোগিতায় আমরা দ্বিতীয় যে পার্লামেন্টটা আসবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সেখানে আপার হাউস থাকবে, সেখানে শ্রেণীভিত্তিক যে সমস্ত আসন এমপিস যারা থাকবেন সবার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা যেন দেশের প্রকৃত মানুষের জন্য যে জিনিসগুলো দেওয়া দরকার, পাশে থেকে কাজ করা দরকার, সেই দিকে আমরা সবচেয়ে বেশি নজর দিব। মানে টোটালি মুদ্রা কথা হলো যে আমরা একটা দেশপ্রেমিক সরকার হিসাবে, দায়িত্বশীল সরকার হিসাবে জনগণের পাশে থেকে জনবান্ধব এবং জনদরদী সরকার হিসাবে আমরা যেভাবে প্রেসিডেন্ট জিয়া রহমান খুব জনগণের পাশে থেকে জনপ্রিয় হয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই দিকে বেশি নজর দিতে চাই। এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল কিছু অসমাপ্ত কাজ, সেগুলোকে সমাপ্ত করে আমরা জনগণের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে কাজ করবে ইনশাল্লাহ। জি, আপনাকে একটু থামাই, আমি একটু মারুফ মল্লিক আপনার কাছে আসতে চাই। মারুফ মল্লিক, একটা নির্বাচিত সরকারের হাতে দেশ যাচ্ছে 18 মাস, নানান ধরনের শঙ্কা ছিল 5 আগস্টের পরেও ভোট হবে কি হবে না, ভোট হলে ক্ষমতা হস্তান্তর হবে কিনা, সবকিছু ভুল প্রমাণিত হয়েছে। আসলে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন, বিএনপি কালকে বিএনপি সহ জামাত এনসিপি শপথ নিচ্ছেন। এই পরিস্থিতিতে আপনার এই নতুন সরকার এবং সরকারটা নিয়ে আপনি দীর্ঘদিন এগুলো নিয়ে লেখালেখি করেন, বলেন আপনার প্রধান প্রত্যাশার জায়গাটা একটু শুনতে চাই প্রথমত। জি, ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং এনি ভাই আছেন, ভাইয়া আছেন, দুজনকে শুভেচ্ছা। একটা জিনিস হচ্ছে এই সরকারটা কিন্তু খুব স্বাভাবিক একটা সরকার না যে নির্বাচন হয়েছে নতুন সরকার আসছে। এটা কিন্তু আমাদের দীর্ঘদিনের একটা লড়াইয়ের ফসল। প্রায় 17 বছর 15 বছরের যে ফেসিবাদ ছিল, এরপরে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো। ওকে ফাইন, আপনি যেটা বললেন যে নির্বাচন হয়েছে, আজকে প্রধান উপদেষ্টা বিদায়ী ভাষণ দিয়েছেন, কিন্তু একটা কিন্তু দ্বিধাদ্বন্দ্ব ছিল যে নির্বাচন হবে কিনা, যেমনটা আপনি বললেন আদৌ নির্বাচন হবে কিনা সেটা নিয়ে নানা ধরনের প্রশ্ন, ক্ষমতা হস্তান্তর। আপনি একটা জিনিস খেয়াল করবেন, 12 তারিখে নির্বাচন হলো, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মানুষজনের মধ্যে কিন্তু এক ধরনের সংশয় ছিল যে নির্বাচনটা হবে কিনা, আমাকেই অনেকে জিজ্ঞেস করেছে। তো সব কিছু মিলিয়ে এই সরকারটা কিন্তু আপনার একটা খুবই প্রত্যাশিত একটা নির্বাচিত সরকার। এই সরকারের কাছে আমার যে প্রধান প্রত্যাশা হবে, আমি আশা করব সরকারের নির্বাচনের পূর্বে এই সরকারের যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান, উনি খুব দীর্ঘ একটা সুপরিকল্পিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, কিন্তু শেষে উনি একটা কথা বলেছেন যে আমাদের যদি রুল অফ ল এবং দুর্নীতি দূর করতে না পারি এবং যদি জবাবদিহিতা না থাকে তাহলে এত বড় ইশতেহার কিন্তু আসলে কাজে আসবে না। তাইলে পরে আমাদের রাজনীতিতে একটা কিন্তু অভ্যাস আছে, রাজনীতিবিদ অনেকটা কথা বলেন, পলিটিশিয়ান অনেক কথা বলেন, কিন্তু বাস্তবতার সঙ্গে আমরা মিল খুব কম খুঁজে পাই। তো আমি আশা করব যে নতুন দিনের সরকার, নতুন সরকার, এই সরকারের কাছে প্রত্যাশা থাকবে কথা এবং কাজের জন্য মিল থাকে। এখন এই সরকারের উপর পাহাড় সময় প্রত্যাশা আছে। আমরা জানি যে রাতারাতি অবস্থার পরিবর্তন হবে না, কিন্তু যেইটুকু পারবেন, এটা কিন্তু তারেক রহমান বলেছেন, নির্বাচনী ভাষণে বলেছেন যে আমি যদি জবান দেই সেটা বাস্তবায়ন করতে হবে, আমি যেটা পারবো না সেটা আমি বলবো না। তো এই যে উনি যে কথাটা বলেছেন যে উনি যেটা যতটুকু পারবেন সেটাই আসলে
বলা একদম যে আমরা অনেক কিছু করে ফেলবো, শেষ পর্যন্ত আমরা করতে পারলাম না, প্রত্যাশার পারদ অনেক উঁচুটে উঠে গেছে এবং সেটা ধাপস করে নিচে নেমে গেল ঠাস করে, এইরকম যেন পরিস্থিতি না হয়। কারণ আমরাও বুঝি যে আমরা একটা দীর্ঘ সময় ফেসিবাদের মধ্যে দিয়ে গিয়েছি, সুশাসন ছিল না, লুটপাট হয়েছে, অর্থ পাচার হয়েছে, এবং যে অন্তর্বর্তীকালীন সরকারটি ছিল তারাও যে খুব ভালো দেশ চালিয়েছে তাও কিন্তু না, তাদের মধ্যেও পরিকল্পনার কোনো ছাপ দেখি না আমি। এই তারা সংস্কার করে কিভাবে একটা হযবরল অবস্থায় তৈরি করেছে। আপনি যে প্রশ্ন করলেন শপথ হবে কয়টা, এটা তো একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তারা তৈরি করেছে। তো সব মিলিয়ে আমি মনে করি যে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, কিন্তু সেটা অসম্ভব কিছু না। এই চ্যালেঞ্জ মোকাবেলা করা, কারণ পলিটিক্যাল পার্টির কাজই তো হচ্ছে ক্ষমতায় যাওয়া এবং চ্যালেঞ্জকে মোকাবেলা করে একটা সুষ্ঠু সুশাসন দেশকে দেয়া। আমার ধারণা এই সরকার আমি আবার একটু ছোট্ট করে শহীদুদ্দিন চৌধুরী আমি আপনার কাছে এই জিনিসটা নিয়ে জানতে চাই, যেটা ডক্টর মারুফ মল্লিক বলছিলেন যে পাহাড় সম প্রত্যাশা, এটা যেরকম একটা জায়গা, সবচেয়ে বেশি হচ্ছে মানুষের ভিতরে নিরাপত্তা বোধটা আনা, মানে আমি নিরাপদ, এই ফিলটা আপনার রাষ্ট্রের নাগরিককে দেওয়া। আপনিও সেটার কথা বলছিলেন। আমরা আজকেও দেখেছি জামাত ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী জোট একটি বিক্ষোভ সমাবেশ করেছে, যেটি তীব্র সমালোচনা করেছেন মেজর হাফিজ আহমেদ, আপনার দলের স্থায়ী কমিটির সদস্য। তিনি বলছেন দায়িত্ব বা সরকারের শপথের আগেই যেটা, সেটি আসলে একেবারেই কাঙ্ক্ষিত না। আমরা দেখেছি যে তারেক রহমান আমাদের প্রচলিত রীতি ভেঙে পরাজিত প্রত্যেক দলের প্রধানের বাসায় বাসায় গিয়ে উনি আজকেও সাক্ষাৎ করেছেন, গতকালকে করেছেন। সেই জায়গায় নতুন করে সরকার একটি রাজনৈতিক চ্যালেঞ্জেও পড়তে যাচ্ছে কিনা? জামাত ইসলামী দীর্ঘদিনের আপনাদের রাজনৈতিক সহযাত্রী, তাদের সঙ্গে এনসিপি, শিক্ষার্থীদের হাতে করা দল তারা রয়েছে, এবং আপনারা একসঙ্গেই ছিলেন এবং তারা ভালো আসন নিয়ে সংসদে আছে। ফলে সেই রাজনৈতিক চ্যালেঞ্জটাকে আপনারা আসলে কতখানি গুরুত্ব দিচ্ছেন শহীদুদ্দিন চৌধুরী? দেখুন, এটা নির্ভর তো বিরোধী দলের উপর করছে এবং করবে। আমরা এর আগে 172 দিন 73 দিন হরতালের পর হরতাল দেখেছি, অবরোধ দেখেছি, এবং বিরোধী দলের সে সময়ে অনেক অসহযোগিতা দেখেছি। একটা গভর্নমেন্ট শুধু যে সরকারি দলের গভর্নমেন্ট হয় তা তো না, সরকারি দলের সঙ্গে বিরোধী দলের একটা ঐক্যের প্রয়োজন আছে, এবং এই ঐক্যটাকে তো মত ভিন্নতা থাকতে পারে, পথের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের জন্য তো আমাদেরকে এক এবং ঐক্যবদ্ধ থাকাই উচিত। এজন্য আমি বলছি যে আমি সরকার, আমার অনেস্টি কতটুকু আছে, আমি কতটুকু দুর্নীতির মুক্ত হয়ে এবং বিরোধী দলকেও সম্মান অথবা দেশের মানুষকে সম্মান শ্রদ্ধার পাশে রেখেই সরকারটা পরিচালনা করবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই দিকে আমাদের খুব বেশি নজর আছে। বিদায় আমি খুব সৎসাহসের সঙ্গে কথাটা বলছি যে আজকে আমাদের বিরোধী দল হিসাবে যারা ওই আগামীকাল বা পরশু পার্লামেন্টে আসবেন, পার্লামেন্টে কথা বলবেন শপথ নিয়ে, সুতরাং আজকেই যে মিটিংটা করা দরকার ছিল, এটা কি খুব জরুরি ছিল? আমি কিন্তু মনে করি না, কারণ এখনো তো আমরা শপথ নিই নাই, কালকে শপথ নিব। আমাকে আপনাকে দেখতে হবে, অবজার্ভ করতে হবে, ধৈর্যের ব্যাপার আছে, দেশের প্রেম আছে। বিরোধী দলের যেরকম দেশপ্রেম থাকবে, সরকারি দলের আরো বেশি থাকবে। সুতরাং বা দেশপ্রেমের ব্যাপারে তো আমি মনে করি কম বেশ খুব একটা হওয়ার কথা না। তারপরও আমি ওনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি, এবং দেশবাসী যেখানে আসি না কেন আমরা ধৈর্য ধরব, এবং এই যে একটা নির্বাচিত সরকার দীর্ঘদিন পর পেয়েছি, দীর্ঘ 20 বছর বলা যায়, 18-20 বছর পরে সরকার নির্বাচিত সরকার তো আপনাদেরই সরকার, শুধু আমার বিএনপির সরকার তো না। সুতরাং জনগণের সরকারকে জনগণ যেন আমরা ধৈর্যের সাথে সহযোগিতা তো বাড়াবোই, সহযোগিতার হাত বাড়িয়ে দিব। আরেকদিকে আমরা সরকার যারা দায়িত্বে থাকবো, আমাদের দায়িত্বটুকু এতটুকু যে খুব সতর্ক থাকা, খুব সজাগ থাকা, যেন কোনোভাবেই দুর্নীতি, কোনোভাবেই সামাজিক অবক্ষয়, কোনোভাবেই যেন আইনশৃঙ্খলার অবনতি না হয়, এবং মানুষকে শ্রদ্ধা, সমীয়, সম্মানের জায়গা থেকে আমরা দেখি, লক্ষ্য রাখি, তাদের পাশে থাকি, তাদের পাশে থেকে তাদেরকে সাপোর্ট দিয়ে সবাই সেই সম্মান প্রদর্শন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং সেই ব্যাপারে আমি মনে করি সর্বাত্মক সহযোগিতা করবেন বিরোধী দলে যারা রয়েছেন। আমি তাদেরকে খুব বেশি আশাবাদ ব্যক্ত করব যে আপনারা প্রত্যাশা। শহীদুদ্দিন চৌধুরী, আপনাকে একটু থামাই, আমাদের সঙ্গে 11 দলীয় জোটের নেতা
এবং এনসিপি নেতা তাসিন রিয়াজ অল্প সময়ের জন্য যুক্ত হয়েছেন। তাসিন রিয়াজ, আপনি যদি শুনে থাকেন, শহীদুদ্দিন চৌধুরী এ নিয়ে কথা বলছিলেন। দুটো প্রসঙ্গ আপনার কাছে, এক হচ্ছে শপথ নেওয়ার আগে আজকের রাজপথের যে বিক্ষোভ কর্মসূচি সেটা খুব জরুরি ছিল কিনা, কারণ সেই অর্থে তো এখনো বিএনপি বা কোনো দল এখনো সরকার গঠন করে নাই। দ্বিতীয়ত হচ্ছে কালকে এমপিদের দুটি শপথের ব্যাপারে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এমনকি বিএনপির যে অবস্থান, তারা বলছেন যে শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়াটাই অপরিহার্য এবং তারপরে তারা যে ক্যাবিনেট করবেন সেটির শপথ তো বিকালবেলা। ফলে আর একটা যে শপথ সংবিধান সংশোধনের জন্যের কথা জামাত সরকার বলছে এবং আলী রিয়াজ স্যার বলছেন, এবং আপনারাও সেটির সঙ্গে আসলে একমত কিনা? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনতে পাচ্ছেন। আমি কি কমপ্লিটলি অডিয়েবল মিশু ভাই? জি, আপনাকে একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। ওকে, আমি অ্যানি ভাই আছেন, নির্বাচিত সংসদ সদস্য, অনেক অনেক অভিনন্দন জানাই এবং বিএনপিকেও অ্যাডভান্স অভিনন্দন জানাই। আগামী কালকে তারা শপথ বাক্য পাঠ করবেন। দুটি খুব পার্টিকুলার এন্ড স্পেসিফিক প্রশ্ন আপনি করেছেন যে আজকে যে আন্দোলনটি হয়েছে এটা দরকার ছিল কিনা। দেখেন, এটা দরকার ছিল। প্রথমত এটা আপনি একটু যদি আন্দোলনের মোটিভটা একটু দেখেন, আন্দোলন কিন্তু সংসদ সদস্যরা কোথাও ফেল করছেন, সংসদ সদস্যরা কোনো নিয়ম করছেন, সংসদ সদস্যদেরকে টার্গেট করে কিন্তু কোনো আন্দোলন আজকে হয় নাই। একদম স্পেসিফিক ইস্যু ধরে আন্দোলনটা হয়েছে। সেটা হচ্ছে যে নির্বাচন পরবর্তী সহিংসতা যেসব জায়গায় হচ্ছে, এটা হয়েছে মিশু, এটা আপনিও জানেন, কভারেজ দিয়েছেন বিভিন্ন জায়গায়। সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই বা আনুষঙ্গিক যতগুলো মিডিয়ার দিকে যদি তাকাই, সেখান থেকে অনেকটা সুস্পষ্ট যে এই ধরনের খুব বাজেভাবে তাসিন রিয়াজকে আমরা বিষয়ে আমি আপনাকে একটু বলি, খুবই সহজ এবং খুব মানে সরল বাক্যে যদি আমি বলি। এখন কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি রিয়াজ। তাসিন রিয়াজ, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করুন দ্রুত। জি, এখন যদি আমাকে শুনতে পান, আমি জানি শুনতে পাচ্ছি তাসিন রিয়াজ, শুনতে পাচ্ছি। আমার মনে হয় আমরা তাসিন রিয়াজের অডিওটা একটু কারেকশন করে আমি প্রফেসর মামুন আপনার কাছে একটু আসতে চাই। যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ হচ্ছে ডক্টর মারুফ অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলছিলেন। আপনি বিএনপির রাজনীতি পর্যবেক্ষণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আপনি এই যে চ্যালেঞ্জগুলো আইডেন্টিফাই করা, তার মানে সংকটটা তো চিহ্নিত করা সম্ভবত। এমনকি কালকে বিএনপির মিডিয়া কমিটির আহ্বায়ক ছিলেন, তিনি বলছিলেন এমনকি রমজানে যে ক্রাইসিস হতে পারে সেটিও বিএনপি একটা কমিটি করে আগে থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে তারা একটা তাগাদা দিচ্ছেন, জানার চেষ্টা করেছেন, যখনও তারা নিশ্চিত না যে তারা নির্বাচিত হবেন কিনা। ফলে এইবারকে আমরা অন্য যে কোনো সময়ের চেয়ে একটু সুশাসন, একটু স্থিতিশীল বাজার, একটু জননিরাপত্তা বেশি পাবো, সেই প্রত্যাশা যদি দেশের মানুষ করে, সেইটা কি খুব বেশি প্রত্যাশা হবে কিনা? না, আমি মার্ভের ওই কথাটাকে আর একটু ডিটেইল করি। সেটা হচ্ছে যে এবার ক্ষমতা থেকে বাইরে ছিল এবং বিএনপির প্রধান যিনি, উনি নতুন করে ভাবনার যেমন সুযোগ পেয়েছেন এবং ওয়েস্টার্ন স্টাইল যে গভর্নমেন্ট প্রিপারেশন সেটাও তিনি নিয়েছেন। যেমন আপনি বললেন যে রমজানে কী ধরনের প্রস্তুতি দরকার, আমার জানা মতে অগস্ট সেপ্টেম্বর থেকে এ ধরনের একটা প্রস্তুতি বিএনপির মধ্যে ছিল যে কিভাবে এটা অ্যাড্রেস করা যাবে। এবারে যদি আপনি দেখেন যে যতটা না বিএনপি বলেছে কি করব, ইভেন একদম তৃণমূলের নেতাকর্মীর মধ্যে কিন্তু এটা ট্রান্সফর্ম করতে পেরেছে যে কীভাবে করবো। তারা বলেছে কোথার থেকে ফ্যামিলি কার্ডের টাকা আসবে, কোথার থেকে কৃষক কার্ডের টাকা আসবে, এনজিওর ঋণ মকুব করলে 7,000 টাকা আসবে। ওই সময় গোটা দেশ নির্বাচনের আগে আমার ঘুরে বেড়ানোর সুযোগ হয়েছে বিভিন্ন প্রোগ্রামে, এবং সেখানে কিন্তু একটা ইকো হয়েছে একই সিস্টেম। ইভেন বিএনপির যারা মহিলা কর্মী তারাও এই ভেস্তের কার্ড যখন বেশি বিক্রি হওয়া শুরু হয়ে গেল, তখন তারাও ঠিক ফ্যামিলি কার্ডটা সঠিক তথ্য দিয়ে উপস্থাপন করতে পেরেছেন। কৃষক কার্ডের কথা যদি আমরা বলি, যেটা প্রিপেয়ারনেসটা রেডি, কি হয় নর্মাল একটা সরকার ক্ষমতা গ্রহণ করে এরপরে ইস্তেহারগুলো ট্রান্সলেট করার চেষ্টা করে আমলারা। এবার যেটা হয়েছে, বিএনপি ক্ষমতা গ্রহণের আগে ইস্তেহার দিয়েছে এবং ইস্তেহারটার ট্রান্সলেশন এক্সপার্টরা রেডি করেছে। কারেক্ট মি ইফ আই এম রং। প্রত্যেকটা জিনিস কিভাবে বাস্তবায়ন হবে, অর্থটা কোত্থেকে আসবে, সেটা কিন্তু তারেক রহমানকে জিজ্ঞেস করলে উনিও বলে দিয়েছেন
একটা এমপি ক্যান্ডিডেট, উনি এনিভাই এখানে আমাকে শুনছেন, এনিভাইও কিন্তু জানেন যে টাকা কত টাকা দিবে, কোথার থেকে আসবে, কতটা মন্ত্রণালয় ফ্যামিলির ফ্যাসিলিটিগুলো এই মুহূর্তে ডিল, সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম ডিল করে, কত টাকা পর্যন্ত যাবে, এনজিও ঋণ মৌকুফ হলে কোত্থেকে আসবে, প্রত্যেকটা এমপি ক্যান্ডিডেট যেমন জানতেন, ওনাদের যারা প্রচার কাজে ছিলেন তারাও জানতেন এবং রুট লেভেলের নেতারাও জানতেন। তার মানে হচ্ছে সিস্টেমটা কিন্তু পাল্টিয়েছে। এখন যে বাস্তবায়নের সময়গুলো সেটাও কিন্তু এক ধরনের নির্ধারণ করে দেওয়া আছে। তারপরেও বিএনপি চেয়ারপারসন বলছেন যে একটু সাবধানী, যে আমরা একেবারেই করতে পারবো না, আস্তে আস্তে করবো। কয়েকটা কর্মসূচির কথা আমি বলি, যে দ্রুত, এনিভাই জিয়াউর রহমানের কথা বললেন, দ্রুত সংযুক্ত করা যাবে জনগণকে, যেমন গাছ লাগানোর কর্মসূচি। এটা এনিভাই যদি চান, এটা এনিভাইকে সরকার বলে দেওয়ার দরকার নাই যে আপনি কতটা গাছ লাগাবেন। ওনার কর্মী বাহিনীকে আগামীকাল থেকেই উনি সরকার গঠনে ওনার প্রথম চমক হতে পারে ওনার এলাকায় বৃক্ষরোপণ। বা ধরেন অন্য একজন এমপি, একটু রাজশাহীর কয়েকজন এমপির সঙ্গে আমার দেখা হলো, ওনাদেরকে বললাম যে আপনারা তারেক রহমান সাহেবের জন্য ওয়েট না করে আপনার এলাকায় খাল খনন শুরু করেন। বা উত্তরবঙ্গের কয়েকজন এমপির সঙ্গে আজকে আমার কথা হয়েছে, তাদেরকে আই ক্যান টেল ইউ দ্য নেম ইভেন, বললাম যে আপনার কিন্তু ওয়েট করার দরকার নেই। উনি বলেছেন কোথা থেকে গাছ আসবে, কিভাবে আসবে, আপনি গাছ রোপণ করেন। এই জনসংযুক্তি যদি বিএনপি তৈরি করতে পারে, তাহলে আমি যেটা জোর দেওয়ার চেষ্টা করছি, যে আগে যেমন হতো যে কি করতে চাই বলতো, কিন্তু এবারে বিএনপি জানে কি করতে হবে, মানে হাও এবং সেটা এমপিরাও জানে, প্রত্যেকে জানে। আরেকটা কথা আমি বলে নিই, সেটা হচ্ছে যে আমরা বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতিটা বড় চ্যালেঞ্জ, অবশ্যই অর্থনীতি বড় চ্যালেঞ্জ, কিন্তু তিনটে জায়গায় আমি একটু মারুফের সাথে অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে ওই ইশতেহারের ওই ঘোষণার দিন আমার উপস্থিত থাকার সুযোগ হয়েছিল, উনি একবার না 3বার বলেছেন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান। এবার কিন্তু আমাদের প্রত্যেকটা এমপি এবং মন্ত্রী আতশী কাচের নিতে থাকবে, এবং সেটা প্র্যাকটিক্যালি সোশ্যাল মিডিয়া, পিপল, এবং আরো একটা জিনিস নতুন আমি খুবই সাধুবাদ জানাই, যেটা শ্যাডো মিনিস্টারের কথা বলছে আর কি, এটার মাধ্যমে। এবং সর্বশেষ আরেকটা জিনিস আমার মনে হয় যে এবার যেই মন্ত্রিসভা যাবে, 30 সেকেন্ড, যেই মন্ত্রিসভায় যাবে, আগে যেটা আমরা দেখতাম যে মন্ত্রিসভা রদবদল হতো না, বা কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটা হজম করার একটা প্রবণতা থাকছে, গভর্নমেন্টের ক্রেডিবিলিটি নষ্ট হবে। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি বা দেখতে চাই যে জনাব তারেক রহমান তার মন্ত্রিসভার কেউ কোনো কিছু করলে, ইভেন আন্ডার পারফর্ম হলে, তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিচ্ছেন, এবং আপনি নিশ্চিত থাকেন এই ঘটনাটা ঘটবে। আমি তাসিম রিয়াজ, আপনি কি এবার শুনতে পাচ্ছেন, বা আপনার অডিওটা আপনি যদি আপনার বক্তব্যটা একটু শেষ করেন, আগের সেই প্রশ্ন, আমি সময় নষ্ট করছি না। জি জি, আমি অডিওবল আই গেস। জি, পরিষ্কার। জি, আমি যেটা বলছিলাম যে দেখেন, আন্দোলনটার ইস্যুটা খুব স্পেসিফিক ছিল, যে ধরনের নির্বাচন পরবর্তী সহিংসতা হয়েছে, মূলত সেটাকে অ্যাড্রেস করার জন্য কিন্তু বলা হয়েছে। এই পর্যন্ত আমরা শুনেছি, এই পর্যন্ত শুনেছি, আপনি যদি শপথের বিষয়টা নিয়ে বলেন। শপথের বিষয়টা নিয়ে আমি বলছি, দেখেন এটা মানে খুবই ওয়েল সেটেলড একটা ইস্যু। কিন্তু আমি একদম আপনাকে স্মরণ করাইয়ে দিই, আপনি যদি ঐকমত্য কমিশনে 15ই আগস্ট, আমি যদি ডেটটা ভুল না করি, সরি 15ই অক্টোবর, আপনি যদি সেখানে সালাউদ্দিন ভাইয়ের বক্তব্যটা শুনে থাকেন, আপনি সেখানে দেখবেন যে তিনি কিভাবে কনস্টিটিউশনালি এই গণভোটটাই, রেফারেন্ডামটা একেবারে লজিক্যাল এবং কনস্টিটিউশনালি এটা কোনোভাবে কোনো সিস্টেম, কোনোভাবে কোনো ইস্যুকে ব্রেক করছে না, এটার সপক্ষে তিনি যুক্তি কিভাবে দেখিয়েছেন তার মুখের কথাই রয়েছে। এবং কিভাবে এটা পরবর্তী যে সংসদ আসছেন তাদেরকে কিভাবে এই রেফারেন্ডামটা একটা বাইন্ডিংস দিয়েছেন, আমরা খুব মানে ভালো করে জানি এই সরকার গঠনের প্রক্রিয়া কি ছিল। যখন 106 থেকে আপনি রাষ্ট্রপতি চিঠি পাঠিয়ে যখন বিচার বিভাগের কাছ থেকে পরামর্শ নিয়েছেন, এবং আপনি যদি আর্টিকেল 7 দিকে যদি আপনি তাকান, একেবারে সার্বভৌম যে ক্ষমতার অধিকার সেটা যে জনগণকে দেওয়া হয়েছে, কাজেই রেফারেন্ডামটা কিন্তু এখান থেকে একটা অ্যাকিউরেসি পান। প্যারালালি আপনি জানেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যেভাবে করে পুরো প্রসেসকে, রেফারেন্ডামে পুরো প্রসেসকে বিতর্কিত করা হয়েছিল, 2024 সালে কিন্তু বদিউল আলম মজুমদার সহ আরো 5 জন যখন এটা হাইকোর্টে রিট করেন, সাথে সাথে কিন্তু এই রেফারেন্ডামের সপক্ষে, মানে যে রেফারেন্ডাম। তাসিম রিয়াজ, আমি কি আপনাকে একটা ছোট্ট সম্পর্ক প্রশ্ন করতে পারি? ধরুন গতকালকে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, তার আগের দিন জামাতের ব্যারিস্টার নজিবুর রহমান, দুজনের সঙ্গে এই ইস্যুতে কথা বলে যেটা মনে হয়েছে, যেহেতু পার্লামেন্ট সার্বভৌম এবং বিদ্যমান সংবিধানের আলোকেই রাষ্ট্রপতি নতুন সরকার প্রধানকে শপথ পড়াচ্ছেন, বা জুলাই সনদের যে গেজেট হয়েছে সেটির বৈধতা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন, ফলে সংসদ যদি সার্বভৌম হয়, এবং যেহেতু সংসদে যারা যাচ্ছেন তারা হচ্ছে জনগণের প্রতিনিধি, এনসিপির যারা যাচ্ছেন, জামাতের যারা যাচ্ছেন, বিএনপির যারা যাচ্ছেন, তাহলে সেই সিদ্ধান্ত তারা নিলে সমস্যাটা আসলে কোথায়? দেখেন, খুবই সহজ। সংসদ এখন সার্বভৌম হয়েছে, এখানে 2/3 মেজরিটির একটা বড় কোশ্চেন রয়েছে। দিস কোশ্চেনস আর ভ্যালিড, এখানে ইনভ্যালিডিটির কিছু নাই। কিন্তু প্যারালালি আপনি তাহলে এই রেফারেন্ডামটাকে, যে রেফারেন্ডামটা হয়েছে এবং আপনারা
এই রেফারেন্ডামে কিন্তু উইলিংলি পার্টিসিপেট করেছেন। আপনাদেরকে কেউ জোরপূর্বক এই রেফারেন্ডামে পার্টিসিপেট করায় না। প্যারালালি এই যে ঐকমত্য কমিশনের যে লম্বা আলোচনা, এই পুরো লম্বা আলোচনা এই রেফারেন্ডামটাকে আপনাদের প্রেজেন্স এটাকে লেজিটিমাইট করে। ফলত যেটা যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, আপনি যে যুক্তিটাতে দাঁড়াচ্ছেন যে সংসদ সার্বভৌম, আমরা খুবই মানে সংসদ সার্বভৌম, 2/3 মেজরিটির একটা কোশ্চেন আছে, ধরে নিলাম 2/3 মেজরিটির একটা কোশ্চেন আছে, তাহলে আর্টিকেল 7-এ রাষ্ট্র যেখানে সংবিধান যেখানে জনগণকে সার্বভৌমত্ব দিয়েছে এবং এই জনগণে নির্বাচিত যে রেফারেন্ডামটা যেখানে তারা জুলাই সনদের সপক্ষে যুক্তি দিয়েছে এবং সংস্কারের সপক্ষে যুক্তি দিয়েছে, তাহলে আপনি এটাকে কিভাবে ট্রিট করবেন? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়। এখন দেখেন এখানে জানেন সমাধানটা হচ্ছে নৈতিকতার প্রশ্নের, সমাধানটা হচ্ছে কমিটমেন্টের প্রশ্নের, সমাধানটা হচ্ছে আপনি যে ওয়ার্ডস গুলো সেখানে দিয়েছেন সেই ওয়ার্ডস গুলো আপনি রাখবেন কি রাখবেন কি রাখবেন না। এখন জি, একদম পরিষ্কার। আপনি ইথিক্যাল এবং যে কথা দেওয়া সেই প্রসঙ্গটা আনছেন। শহীদুদ্দিন চৌধুরী আইনি একদম শেষ সময়ে আপনি যদি বলেন যে আপনি এনসিপির বা 11 দলের যে বক্তব্য সেটা নিশ্চয়ই শুনলেন, ফলে তারা এমনকি সরকারেরও যে কর্মসূচি তাতে এমপিদের 2টো শপথের প্রক্রিয়া রাখা, ফলে সেটা আপনারা কিভাবে সমাধান করবেন আলোচনা করে, বা দলের নীতি নির্ধারণে আর কোনো সিদ্ধান্তের সুযোগ আছে কিনা, এবং আপনারা এই সময়ে ক্ষমতা নেওয়ার আগে ক্ষমতা না বলে দায়িত্ব নেওয়ার আগে জনগণকে যে আশ্বাস দিয়েছেন সেটাকে আপনি আমানত বলছিলেন, ফলে নিজেদের ভিতরেও সেই চেক অ্যান্ড ব্যালেন্সটা করবেন কিনা, মানে একজন এমপি হিসেবে শহীদুদ্দিন চৌধুরী আত্মসমালোচনা করবেন কিনা 1 মাস পর 3 মাস পর পর, সেই প্রক্রিয়াটাও যদি একটু বলে রাখেন। জি, ধন্যবাদ। এটা তো খুবই স্বাভাবিক, নিজেদের মধ্যে আত্মসমালোচনা করা, ভালো মন্দ আলাপ আলোচনা করেই তো আমাদেরকে একটা দায়িত্বশীল সরকার, দেশপ্রেমিক সরকার হিসাবেই দায়িত্ব পরিচালনা করতে হবে। এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব অ্যালার্ট প্রত্যেকটা ব্যাপারে। তিনি দীর্ঘদিন থেকে একটা প্ল্যানিংয়ে আছেন এবং কাকে দিয়ে কোন দায়িত্ব দিলে কিভাবে সরকারটা ওনার মতো করে সুন্দর করে মানুষের পাশে থেকে মানুষের জন্য, জনগণের জন্য যেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি নিয়েই চালাতে পারবেন বা চালানো উচিত, সেই দিকে বিশেষ নজর রাখবেন, নাম্বার 1। আর যেটা এনসিপি বা বিরোধী দলের যারা যে কথাগুলো বলার চেষ্টা করছেন, যে যেখানে ভোট হয়েছে এবং ভোটের আগে যে নোট অফ ডিসেন্ট ছিল, সবকিছু মিলিয়ে ভোট যেখানে জয়যুক্ত হয়েছে, এটা পরবর্তীতে কোনো শপথের প্রয়োজন পড়বে কিনা আমি জানি না, তবে জাস্ট পার্লামেন্টে এটা রেজ করে আমার মনে হয় সেখান থেকে এটা সাংবিধানিক রাইট অনুযায়ী যে দায়িত্বগুলো ভোটের পক্ষে যেটা আছে, নোট অফ ডিসেন্ট যেটা বাহিরে, এর বাহিরে যতগুলো আছে এগুলো অটোমেটিক, সেগুলো আমার মনে হয় কার্যকারিতা বা এটার সফলতা নিয়েই আমরা আলোচনা করে সেটাকে এক্সিকিউট করতে সক্ষম হব। এবং যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেটাই পার্লামেন্টে বেশি আলোচনা হয়ে পরবর্তীতে কি করণীয়, কি সিদ্ধান্ত, সেটা পার্লামেন্টে পরবর্তী পদক্ষেপ হিসাবে বিল আকারে উঠে আসবে এবং সেটা পরবর্তী স্টেজ আমরা চিন্তা করতে পারবো। তো সুতরাং আমার মনে হয় এখানে কোনো জটিলতা নাই। সাংবিধানিক রাইট এবং যে ধারাবাহিকতা সেই অনুযায়ী আমরা যদি চলি সবার ঐক্যবদ্ধ সহযোগিতার মধ্য দিয়ে, তাহলে একটা জাতীয় ঐক্যমত যেখানে খুব বেশি প্রয়োজন একটা দেশে। আমি যেটা বারবার বলেছি যে শুধু যে সরকারি দলের দায়িত্ব তাই কিন্তু সবচেয়ে বেশি না, সরকারি দলের দায়িত্বের পাশাপাশি বিরোধী দলের দায়িত্বটা খুব ইম্পর্টেন্ট। কোনোভাবেই যেন আমরা বারবার ওই যে 172 দিন 73 দিন যে ধরনের হরতাল অবরোধ হয়েছে মাসের পর মাস, সেই দিকে কখনোই চিন্তা করব না, সেদিকে কখনোই যাব না। আমরা প্রয়োজনে মত ভিন্ন থাকতে পারে, পথ ভিন্ন হতে পারে, কিন্তু আলাপ আলোচনার জন্য যতটুকু সময় নেওয়া দরকার, সেই পরামর্শ নেওয়া দরকার, সেই আলোচনার ভিত্তিটাকে আমরা সবচেয়ে বেশি জোরদার করে একটা রাষ্ট্র পরিচালনা যখন করব, সবাই অংশীদারিত্বের ভিত্তিতে সেই রাষ্ট্র পরিচালনা করতে চাই, কারণ আমাদেরকে শহীদুদ্দিন চৌধুরী একদম শেষ সময় আমরা ডক্টর মারুফ মল্লিক আপনাকে যে কথাটা শেষ প্রশ্ন করতে চাই, 1-1.5 মিনিটে যদি একটু উত্তর দিতে পারেন, যে আইন শৃঙ্খলা বাহিনী, ভূ রাজনৈতিক অবস্থান এবং গেল সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকার এবং তার আগে আওয়ামী লীগ সরকারের নানান অর্থনৈতিক নীতি, কূটনৈতিক নীতি, তার একটা দায়ভারও নতুন সরকার যারাই আসুক তাদেরকে বইতে হবে। ফলে এই সরকারের প্রধান অগ্রাধিকার আসলে কি হওয়া উচিত? না, এখানে আপনি যে ইস্যুগুলো বললেন, প্রধান যে ডিপ্লোমেসি বা এই যে চুক্তি আছে, ইকোনমি আছে,
বাণিজ্যিক বিষয় আছে, তাইলে পরে সবার আগে এই সরকারের প্রধান কাজটা হবে আসলে আমাদের প্রতিবেশী সহ বড় বড় যারা অ্যাক্টর বা প্লেয়ার আছে, গ্লোবাল অ্যাক্টর, তাদের সঙ্গে সম্পর্কটা আবার রিকনস্ট্রাক্ট করা। কারণ এই সরকারের আমলে সম্পর্কের যে খুব বেশি ভারসাম্য বা ভালো সম্পর্ক ছিল, আওয়ামী লীগের যেটা খুব ভালো সম্পর্ক ছিল এটা বলা যাবে না। অনেকটা ভারত ঘেঁষা নীতি, ভারত ডিপেন্ডেন্ট পলিসি ছিল, ফরেন পলিসি ছিল আমাদের। সেই জায়গায় তারা চীন থেকে সাপোর্ট পেয়েছে, কিন্তু খুব বেশি যে চীন দ্বারা প্রভাবিত ছিল এটা বলা যাবে না। আর ইউএসের সঙ্গে এক ধরনের আপস অ্যান্ড ডাউন ছিল সম্পর্কে। তো সেই জায়গায় আপনি যদি ডাইভার্টটা যেটা বললেন, আমাদের যে ঋণ প্রবাহ বিদ্যমান রাখা, আপনার বিদেশি বিনিয়োগ আনা, পাশাপাশি বাণিজ্যিক, এখন এই সরকারের আমলে যে বাণিজ্য নিয়ে ইউএসের সঙ্গে যেই শুল্কটা আরোপ হলো, এটা নিয়েও দেন দরবার করতে হবে। তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে আসলে সম্পর্কের পুনর্মূল্যায়ন করতে হবে এই সরকারকে প্রত্যেকটা দেশের সঙ্গেই, তাইলে পরে আমার মনে হয় এই সমাধানগুলি করা সহজ হবে। ডক্টর মামুন, আপনি কি একটু ছোট করে বলবেন, আপনি বলছেন এক ধরনের পরিকল্পনা আছে, এই পরিকল্পনাগুলো কি স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী, নাকি এই পরিকল্পনাগুলো মন্ত্রণালয় কেন্দ্রিক, সেই সম্পর্কে না? যেটা ইফ ইউ গো থ্রু ক্রিটিক্যালি অল দি স্টেটমেন্টস এবং বিএনপি যেভাবে উপস্থাপন করেছে, এখানে কিন্তু স্বল্প, মধ্য এবং দীর্ঘ করাই আছে। এবং যেটা বলছিলাম যে আগের সরকারগুলো ম্যানিফেস্টো সরকারে গিয়ে বাস্তবায়ন প্রক্রিয়াটা শুরু করতো, ফান্ডিং কোথা থেকে আসবে, কীভাবে আসবে। বাট যেমন আপনি রমজানের প্রস্তুতির কথা বলেন, সেভাবে আমি অবগত যে এই প্রস্তুতিগুলো আসলে হয়েছে, যে কীভাবে হবে। এখন শুধু এটা ব্যুরোক্রেটিক সিস্টেমের মধ্যে ধরো পিপি করতে হবে, একটা ডিপিপি করতে হবে, অথবা পিইসি মিটিংগুলো করতে হবে, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন মিটিং করতে হবে। এখানে এনিভাই আছেন, আরও ভালো জানেন, খুব রেডিমেড প্রকল্প কিন্তু রেডি করা আছে। এগুলোকে দ্রুত ইমপ্লিমেন্ট করা। ফর এক্সাম্পল বলা আছে যে 180 দিনের মধ্যে আমরা শেষ করব পাইলট ইমপ্লিমেন্টেশন অফ ফ্যামিলি কার্ড। এটা এই মুহূর্তে খুব বেশি অর্থের প্রয়োজন নেই। এটা এই ডিপিপিটা করতে ধরেন কত 2-3 হাজার কোটি টাকা লাগবে, এবং পাইলট প্রোগ্রাম হয়তো 5,000 কোটি টাকা লাগবে। সেটা কিন্তু খুব দ্রুত বাস্তবায়ন করতে হবে। এটা খাতও বলা আছে যে আমাদের যে আপৎকালীন ফান্ড, যেটা ওই আপৎকালীন ফান্ড থেকে করা যাবে। না, মানে উনি যেটা বলতে চাচ্ছেন, হ্যাঁ দ্রুত শেষ করছি, যে ধরেন ফ্যামিলি কার্ডের আগে কি হতো, যে সরকারের প্রতিশ্রুতি থাকতো, দেন ফিসক্যাল ইয়ারে গিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে টাকা আসবে, কে দিবে, এটা নিয়ে মিটিং, সময় নষ্ট। এইবার ফার্মার্স কার্ডের কথা বলা আছে, ফ্যামিলি কার্ডের কথা বলা আছে, ফাইন্যান্সিয়াল সোর্সেস কথা বলা আছে। ফলে আপৎকালীন ফান্ড থেকে এবার 6,000 কোটি টাকা ধরে আছে আপৎকালীন ফান্ড, ফলে এই টাকাটা নিতে পারবে। ডক্টর মামুন এবং ডক্টর মারুফ মল্লিক, মানুষ একটা বিশাল আশা নিয়ে, ফুল প্যাকেজ রেডি, আশা নিয়ে যাত্রা শুরু করছে, এবং মানুষ নিশ্চিতভাবে সেই হিসাবও মেলাবে, এবং জনগণই শেষ পর্যন্ত চূড়ান্ত বিচারের ভাগীদার। যে শহীদুদ্দিন চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ ডক্টর মারুফ মল্লিক, ধন্যবাদ অধ্যাপক মামুন, এবং আমাদের সঙ্গে ছিলেন এনসিপি নেতা তাহসিন রিয়াজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন সবাই।